প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 20 প্রমাণ করব। তার আগে আমরা জেনে নিই বৃত্তের স্পর্শক বলতে কী বুঝি। দেখো, 3টে ছবি রয়েছে, 3টে বৃত্ত আঁকা রয়েছে, সবকটি ও কেন্দ্রীয় বৃত্ত। এবার কোনো একটি সরলরেখা, ধরো এবি সরলরেখা। এবি সরলরেখা একটি বৃত্তকে কটি বিন্দুতে ছেদ করতে পারে? দেখো, প্রথম ছবিটাতে এবি সরলরেখা ও কেন্দ্রীয় বৃত্তটিকে কোনো বিন্দুতেই ছেদ করেনি। দ্বিতীয় ছবিতে এবি সরলরেখা বৃত্তটিকে দুটি বিন্দু পি ও কিউতে ছেদ করেছে। আর তৃতীয় ছবিতে এবি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করেছে বা স্পর্শ করেছে বৃত্তটিকে। তাহলে কোনো একটা সরলরেখা একটা বৃত্তকে হয় কোনো বিন্দুতে ছেদ করবে না, অথবা দুটো বিন্দুতে ছেদ করবে, অথবা একটি বিন্দুতে স্পর্শ করবে। এছাড়া আর কোনো উপায় হতে পারে না। তাহলে এই 3টেই অপশান। এর মধ্যে যদি সরলরেখাটি বৃত্তটিকে একটি বিন্দুতে স্পর্শ করে, তাহলে সেই সরলরেখাকে, এই যে এবি সরলরেখা, এই 3 নম্বর ছবিতে দেখো একটি বিন্দু সি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তটিকে স্পর্শ করেছে। তাহলে সেই ক্ষেত্রে ওই এবি সরলরেখাটিকে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক বলা হবে, আর এই সি বিন্দুটিকে বৃত্তের স্পর্শকটির স্পর্শ বিন্দু বলা হবে। তাহলে স্পর্শকের সংজ্ঞা কি হলো? স্পর্শক হলো একটি সরলরেখা। স্পর্শক, প্রথম কথা হচ্ছে স্পর্শক হচ্ছে একটি সরলরেখা। একটি সরলরেখা যদি কোনো বৃত্তের একটিমাত্র বিন্দুতে স্পর্শ করে, তাহলে ওই সরলরেখাটিকে ওই বৃত্তের স্পর্শক বলা হয়। তাহলে যদি কোনো সরলরেখা কোনো বৃত্তকে একটিমাত্র বিন্দুতে স্পর্শ করে, তাহলে ওই সরলরেখাটিকে বৃত্তের স্পর্শক বলা হবে। আর স্পর্শকটি বৃত্তটিকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে স্পর্শবিন্দু বলা হয়। এবার আমরা উপপাদ্য 40-এ চলে যাব। উপপাদ্য 40টা দেখো, এখানে উপপাদ্যটি স্টেটমেন্টটি হচ্ছে এটা, যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে উপপাদ্যটি হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরভাবে লম্ব। এটা আমরা প্রমাণ করব। তাহলে এই প্রশ্নটা, উপপাদ্যটির স্টেটমেন্টটা দেখেই আমরা বুঝতে পারছি। তাহলে প্রমাণ করার জন্য আমাদের কি করতে হয়? কোনো উপপাদ্য প্রমাণ করার জন্য সবার আগে একটা ছবি আঁকতে হয়। তাহলে দেখো, স্টেটমেন্টটাতে আছে কি? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক। তাহলে আমার একটা বৃত্ত নিতে হবে, তার কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে, এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে একটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ অঙ্কন করতে হবে। তারপর আমরা প্রমাণ করব যে ওই স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে স্পর্শকও একটি সরলরেখা, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধও একটি সরলরেখা। দুটো সরলরেখা কখন পরস্পর লম্বভাবে অবস্থিত হয়? যদি দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তখন সেই সরলরেখা দুটোকে আমরা বলি যে সরলরেখা দুটি পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে আগে আমরা ছবিটি এঁকে নিই। তাহলে দেখো, এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আগে এঁকে নিতে হবে। এটা যে কোনো বৃত্ত আঁকলাম, যার কেন্দ্রের নাম দিলাম ও, অন্য যে কোনো নামও দেওয়া যেতে পারে। এর যে কোনো একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিয়েছি পি বিন্দু। তাহলে পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছি, এবি স্পর্শক। তাহলে এবি স্পর্শকটা ও কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে আছে, আর এই ওপি যুক্ত করলাম। তাহলে এই ওপি সরলরেখাটি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, আর এবি হলো পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। এটাই হলো আমাদের ছবিটা, চিত্রটি। তাহলে আমাদের উপপাদ্য প্রমাণ করার জন্য প্রথম অংশ থাকে প্রদত্ত, তারপর প্রামাণ্য, তারপর অঙ্কন, এবং তারপরে থাকে প্রমাণ। তাহলে প্রথমে প্রদত্ত অংশে আমি যে ছবিটি এঁকেছি সেটার ব্যাখ্যা দিতে হবে। তাহলে প্রদত্ত অংশটি হচ্ছে কি? ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক এবং ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এবার প্রামাণ্য কি? আমাকে প্রমাণ করতে বলেছে, প্রশ্নেই দেখো আমাকে প্রমাণ করতে বলেছে কি? স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এখানে স্পর্শকের নাম কি? স্পর্শকের নাম এবি। আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কোনটা? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এটা ওপি।
তাহলে আমাকে প্রমাণ করতে হবে ওপি আর এবি পরস্পর লম্ব, অর্থাৎ প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এবি। এই উল্টো টি মানে তোমরা জানো যে এটা হচ্ছে লম্ব হওয়ার সাইন, উল্টোভাবে টি লেখা, অর্থাৎ ওপি লম্ব এবি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার এই প্রমাণের জন্য আমাদের একটি অঙ্কনের প্রয়োজন। অঙ্কনটি এরমভাবে করব যে এবি সরলরেখার ওপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো একটি বিন্দু নেব। ধরো যে কোনো একটি বিন্দু, এখানে একটি বিন্দু নিলাম, এর নাম দিচ্ছি কিউ। এখানে একটি বিন্দু নেব কিউ এবং ও কিউ যুক্ত করব। এই ও আর কিউ বিন্দু যুক্ত করে দেব একটি সরলরেখা দিয়ে। তাহলে ও কিউ যুক্ত করলাম। তাহলে যে অঙ্কনটি করেছি সেটা আমাদের লিখে নিতে হবে। তাহলে কি অঙ্কনটি হলো, এবি স্পর্শকের ওপর যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো এবং ও কিউ যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণ করব। প্রমাণ দেখো, স্পর্শক এবি এর ওপর স্পর্শবিন্দু পি ছাড়া যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। এই পি বিন্দুটি একমাত্র বৃত্তের ওপর অবস্থিত, এছাড়া আর কোনো বিন্দু এখানে থাকতে পারে না। যদি অন্য কোনো বিন্দু বৃত্তের ওপর থাকতো তাহলে নিশ্চয়ই এবি সরলরেখাটি আর স্পর্শক হতো না, কারণ আমরা জানি যে স্পর্শক বৃত্তটিকে একটিমাত্র বিন্দুতেই স্পর্শ করে। তাহলে পি বিন্দু ছাড়া এবি সরলরেখার ওপর অবস্থিত যে কোনো বিন্দু বৃত্তটির বাইরে অবস্থিত। তাহলে ও কিউ বিন্দু আমরা যেটা নিয়েছি, এবি এর ওপর যে কোনো একটা বিন্দু নিয়েছি কিউ, তাহলে কিউ বিন্দুটি অবশ্যই বৃত্তটির বাইরে অবস্থিত হবে। তাহলে তাহলে ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ যেহেতু কিউ বিন্দু বৃত্তটির বাইরে অবস্থিত তাই ও কিউ সরলরেখা বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে, তার নাম দিচ্ছি আমরা আর। তাহলে ধরি ছেদ বিন্দু হলো আর। এবার দেখো, এই যে ও কিউ সরলরেখার মধ্যে ও আর একটা ওর সরলরেখার অংশ, তাই ও আর অবশ্যই ও কিউ এর চেয়ে ছোট, তাই আমরা লিখছি ও আর লেস দ্যান ও কিউ। যেহেতু আর বিন্দু ও কিউ এর মধ্যবর্তী, ও কিউ এর মাঝামাঝি আছে আর বিন্দু, মাঝামাঝি মানে এর মধ্যে আছে, একদম মাঝখানে যে তা নয়। তাহলে ও কিউ এর মধ্যে যে আর বিন্দু আছে, তাই ও আর সরলরেখা অবশ্যই ও কিউ সরলরেখার চেয়ে ছোট, তাই আমরা লিখেছি ও আর লেস দ্যান ও কিউ। আবার দেখো, ও আর সরলরেখা আর ওপি সরলরেখা দৈর্ঘ্য সমান। কারণ কি? কারণ ওপি এবং ও আর দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ তো অবশ্যই সমান হবে। তাই ও আর ইকুয়াল টু ওপি লিখতে পারি, ও আর ইকুয়াল টু ওপি, কারণটাও লিখে দিতে হবে পাশে, যে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু ও আর লেস দ্যান ও কিউ ছিল, তাই আমরা এখানে লিখতে পারি ওপি লেস দ্যান ও কিউ। আগেই আমরা পেয়েছিলাম ও আর লেস দ্যান ও কিউ, আবার এখন পেলাম যে ও আর ইকুয়াল টু ওপি, তাহলে অবশ্যই ওপি লেস দ্যান ও কিউ হবে, অর্থাৎ ও কিউ সরলরেখা ওপি সরলরেখার চেয়ে বড় হবে। এখন যেহেতু কিউ এবি এর ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, আর ও থেকে এবি পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায়, তাহলে ওপি তার মধ্যে ক্ষুদ্রতম। যেহেতু ওপি লেস দ্যান ও কিউ, তাহলে কিউ যেহেতু এবি এর ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, তাই অন্য যে কোনো জায়গাতেই বিন্দুটা নিই না কেন সবসময় ওপি ও কিউ এর চেয়ে ছোট হবে। তাই ও বিন্দু থেকে এপি এর ওপর যত সরলরেখা অঙ্কন করা যায়, অনেক সরলরেখা এখানে ও থেকে এবি এর ওপর অনেক সরলরেখা অঙ্কন করা যায়, যত সরলরেখা অঙ্কন করাই যাক না কেন তাদের মধ্যে ক্ষুদ্রতম হবে ওপি। তাই আমরা এখানে লিখছি ও থেকে এবি পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। এখন আমরা জানি যে এই যে ও বিন্দু থেকে এবি সরলরেখা, কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার দূরত্ব বলতে বুঝি ক্ষুদ্রতম দূরত্ব। এই ক্ষুদ্রতম দূরত্ব সবসময় হয় লম্ব দূরত্ব। তাই যেহেতু আমরা জানি ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব, তাই ওপি আর এবি পরস্পর লম্ব, অর্থাৎ ওপি সরলরেখা এবি এর ওপর লম্ব। এটাই আমাদের প্রমাণ করার ছিল যে ওপি লম্ব এবি। তোমরা ভালো করে বারবার এটি দেখবে এবং ভালো করে বুঝে নেবে উপপাদ্যটি, বুঝে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে। নিজেরা বারবার অন্তত 2-3 বার নিজে খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে আর কোনো অসুবিধা থাকবে না। ভালো থেকো, ধন্যবাদ।